ফুটবল তো নয়, যেন সিনেমা। বায়ার্ন মিউনিখ এবং পিএসজির চ্যাম্পিয়ন্স লিগের প্রথম লেগে যেটা হয়েছে সেটা যারা মিস করেছেন তারা নিশ্চয়ই পরে আফসোস করেছেন। ৯টি গোলের ম্যাচ আসলে তো প্রতিদিন হয় না। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসেই সেমিফাইনালে এত গোলের ম্যাচ আসলে এর আগে মাত্র একবার দেখা গিয়েছিল। কিন্তু এই ম্যাচের পর আপনার মনে প্রশ্ন আসা স্বাভাবিক যে দ্বিতীয় লেগে বায়ার্ন মিউনিখের মাঠেও কি এমন গোল বন্যা হবে? আমার কিন্তু তা মনে হয় না, এবং সেটার পিছনে কিছু কারণ আছে। সেই কারণগুলোই আজকে এই ভিডিওতে ব্যাখ্যা করব আমি, অমলান মোস্তাকিম হোসেন। তার আগে একটু গতকাল রাতের ম্যাচটাতে নজর বুলিয়ে আসা যাক। অ্যাটলেটিকো এবং আর্সেনালের এই ম্যাচটাতে খুব বেশি গোল হওয়ার কথা ছিল না, হয়নি। ১-০ গোলের ব্যবধানে আর্সেনাল জয়লাভ করেছে এবং ২০ বছর পর তারা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পৌঁছেছে। ফাইনালের এই সেমিফাইনালের প্রিভিউতে আমি যেটা বলছিলাম যে বুকায়ো সাকার কামব্যাক আর্সেনালের জন্য বড় একটা বুস্ট হতে পারে, এবং সেটাই কিন্তু হয়েছে। সাকা একমাত্র গোলটি করেছেন ম্যাচের, যেটা ডিসাইসিভ গোল ছিল। এবং আমি আরও একটা কথা বলেছিলাম ম্যাচের প্রিভিউতে যে ভিক্টর ইউকেরেসকে সামলাতে কিছুটা বেগ পেতে হতে পারে অ্যাটলেটিকো ডিফেন্ডারদের, এবং পুরো ম্যাচে ভিক্টর ইউকেরেস যথেষ্ট ভুগিয়েছেন। এবং তার যে শটটা অবলাক ফিরিয়ে দিয়েছেন সেটা থেকে রিবাউন্ড হয়ে আসার পর সাকাকে আমরা দেখেছি গোল করতে। এবং আর্সেনাল এবং অ্যাটলেটিকো ম্যাচের আরেকটা ইন্টারেস্টিং ট্যাকটিক্যাল ব্যাটল ছিল যে সিমিওনে কিন্তু মোটামুটি অ্যাগ্রেসিভ টিম বানানো ট্রাই করেছিলেন তিনি। তার ছেলে জুলিয়ানো সিমিওনেকে নামিয়েছিলেন। এরপর গ্রিজম্যান, আলভারেজ এবং লুকম্যান, মোটামুটি তার হাতে যেসব অস্ত্র ছিল অ্যাটাকিং সবগুলো তিনি ব্যবহারে ট্রাই করেছেন। সেটা একটু অবাক করার মতোই ছিল, কিন্তু শেষ পর্যন্ত অ্যাটলেটিকো আসলে খুব একটা সুযোগগুলো কাজে লাগাতে পারেনি। সেটার জন্য অবশ্যই বড় দায় জিভানো সিমিওনের। কিন্তু অ্যাটলেটিকো একটু হয়তো ভাগ্যকেও দুষতে পারে, কারণ সিমিওনের একটি যেটা শর্ট করতে গিয়েছিলেন সেখানে সম্ভবত মনে হয়েছিল গ্যাব্রিয়েল, আর্সেনালের যে ডিফেন্ডার, তিনি তাকে ফাউল করেছেন। কিন্তু শেষ পর্যন্ত রেফারি পেনাল্টির বাঁশি বাজানে ভিআরেও কোনো সিদ্ধান্ত আসেনি। সেটা নিয়ে সিমিওনে ম্যাচ শেষে কিছুটা ঠিক অভিযোগ না করলেও কিছুটা আফসোসের সুরে বলেছেন যে সব সিদ্ধান্ত তাদের পক্ষে আসলে যাবে না। তবে আর্সেনাল এই জয়টা যে পেয়েছে সেটার পেছনে অবশ্যই তাদের বড় কৃতিত্ব রক্ষণের দিতে হবে। গ্যাব্রিয়েলের কথা বলছিলাম, পুরো ম্যাচে তিনি ভালো খেলেছেন। ডেকল্যান রাইস একটা গোল সেভিং ট্যাকল করেছেন। এবং আর্সেনালের এইবারের চ্যাম্পিয়ন্স লিগে যদি আমরা যাত্রাটা খেয়াল করি, তারা এখন পর্যন্ত সবচেয়ে কম গোল খেয়েছে। তারা এখন পর্যন্ত কোনো ম্যাচ হারেনি, এবং ডিফেন্সটা ছিল তাদের সবচেয়ে বড় অস্ত্র। আমরা ইউজুয়ালি একটা কথা বলে থাকি যে অ্যাটাক উইল উইন ইউ ম্যাচেস বাট ডিফেন্স উইল উইন ইউ টুর্নামেন্ট। সেটাই হয়েছে আর্সেনালের জন্য। শেষ পর্যন্ত টুর্নামেন্ট জিততে পারবে কিনা সেটা এখনও বলা যাচ্ছে না, তবে আর্সেনালের জন্য বড় একটা স্বপ্নের রাত ছিল আসলে এটা, চ্যাম্পিয়ন্স লিগের মতো আসরে ২০ বছর পর আবার ফাইনালে যাওয়া। এবং সব কিছু মিলে এই ম্যাচে যেটা হওয়ার কথা ছিল মোটামুটি সেটাই হয়েছে, হোম টিম জিতেছে। এখন প্রশ্ন হচ্ছে পিএসজি বায়ার্ন মিউনিখের যে ম্যাচ সেখানে কি হবে। আমরা ট্যাকটিক্যাল ব্যাটলে যাওয়ার আগে কয়েকটা কথা একটু মনে করিয়ে দেওয়া ভালো। প্রথম লেগে যেটা হয়েছে সেটা আসলে মোটামুটি কারোরই এক্সপেক্টেড ছিল না। আমরা একটা প্যাভিলিয়নের পেজে একটা জরিপ করেছিলাম ম্যাচের স্কোর লাইন নিয়ে, সেখানে আসলে কেউ ম্যাচের কারেক্ট স্কোর লাইন ৫-৪ যেটা হয়েছে সেটা প্রেডিক্ট করতে পারেনি। এবং পিএসজির জন্য আসলে কাজটা খুব সহজ, তাদেরকে ড্র করতে হবে অ্যাটলিস্ট। আর বায়ার্নের জন্যও কাজটা সহজ, তাদেরকে অ্যাটলিস্ট জিততে হবে। এবং বায়ার্ন যদি অন্তত ১ গোলের ব্যবধানে জেতে তাহলে ম্যাচটা চলে যাবে আমরা জানি যে অতিরিক্ত সময়, এবং সেখান থেকে টাই ব্রেকারে। যেটা বলছিলাম যে চ্যাম্পিয়ন্স লিগে পিএসডির বা বায়ার্নের যে রেকর্ড, বায়ার্ন এর আগের 4টা ম্যাচে যখন তারা ফার্স্ট লিগ হেরেছে সেবার কিন্তু তারা নকআউটে পরের লেগে যেতে পারেনি। সেমিফাইনালেও তাদের এই রেকর্ডটা তাদেরকে খুব একটা আশা দেবে না। পক্ষান্তরে পিএসডি যেহেতু প্রথম লেগটা জিতেছে এবং তাদের ইতিহাসও বলছে তারা প্রথম লেগ ঘরের মাঠে জিতলে পরের লেগ থেকে বাদ পড়ার সম্ভাবনা অনেকটাই কম। সো সব কিছু মিলে ফর্ম বা ইতিহাস যেটা বলছে সেটা আসলে পিএসজির ফেভারে একটু হলেও এগিয়ে থাকবে, যেহেতু তারা প্রথম ম্যাচটা জিতেছে। তবে ঘরের মাঠের অ্যাডভান্টেজ সবসময় একটা বড় ব্যাপার। যেটা বলছিলাম যে ভিনসেন্ট কম্পানি ম্যাচের আগে বলছিলেন অ্যালিয়ান্স অ্যারেনায় তিনি ৭৫,০০০ সমর্থকদের দেখতে চান, তারা চিৎকার করে গলা ফাটাতে পারবে। এখন এমন আপনি যদি ট্যাকটিক্যাল অ্যানালিসিসে আসার আগে আরও কয়েকটা তথ্য মনে করেন এই ম্যাচে এতগুলো গোল হবে কিনা, তাহলে আমার যেটা প্রেডিকশন সেটা হচ্ছে বায়ার্নের ডিফেন্স কিছুটা আসলে দুর্বল। আমরা গত কয়েকটা ম্যাচে দেখেছি তারা বুন্দেসলিগার লাস্ট ম্যাচেও তারা ৩ গোল খেয়েছে। লাস্ট ম্যাচের কথা এর আগের পিএসজির সঙ্গে তো মাত্রই বলছিলাম, লাস্ট কয়েকটা ম্যাচে সব মিলে তারা মোটামুটি ১৫ গোলের উপরে হজম করেছে লাস্ট ৪-৫টা ম্যাচ মিলে।
সো তাদের ডিফেন্স কিছুটা লিকি। পিএসজিও চ্যাম্পিয়ন্স লিগের শুরুর দিকে বেশ তাদের ডিফেন্স বেশ ভালো ছিল, কিন্তু গত কয়েকটা ম্যাচেও দেখা গেছে তারা বেশ কিছু গোল হজম করেছে। লিভারপুলের বিপক্ষে এবং বায়ার্নের বিপক্ষে দুটো ম্যাচে তাদের বক্সে 50টির বেশি টাচ ছিল প্রতিপক্ষ অ্যাটাকারদের। সেটা বলে দিচ্ছে যে তারা কতটা স্পেস দিচ্ছে প্রতিপক্ষ অ্যাটাকারদের, এবং বায়ার্ন সেই স্পেসটা কাজে লাগিয়েছে। এখন আমরা সরাসরি চলে আসি একটু ট্যাকটিক্যাল অ্যানালাইসিস, দেখা যাক কি হয়। সো এই হচ্ছে মোটামুটি দুই দলের এক্সপেক্টেড যেটা ফরমেশন। পিএসডি ইউজুয়ালি 4-3-3 খেলে থাকে, বায়ার্ন মিউনিখ আপনারা দেখতেই পাচ্ছেন 4-2-1-3 বা 4-2-3, তারা এটাতে আসলে অনেকটা শিফট করে। এই ম্যাচের অ্যানালাইসিস যাওয়ার আগে দুই দলের এক্সপেক্টেড যে 11 সেটা নিয়ে একটু বলা দরকার। পিএসজির জন্য সবচেয়ে বড় ধাক্কা যেটা, তাদের যে রাইট ব্যাক পজিশনে তাদের যে মূল খেলোয়াড় আশরাফ হাকিমি তিনি নেই, তার জায়গায় তারা হয়তো একজন মেকশিফট রাইট ব্যাকে খেলাতে পারেন জায়রে এমেরি, তিনি মূলত মিডফিল্ডার, কিন্তু এই ম্যাচে হয়তো তিনি রাইট ব্যাকে খেলতে পারেন। সেক্ষেত্রে হাকিমিকে একটা বড় মিস করতে পারে আমার ধারণা পিএসজি, কারণ হাকিমি আমরা আগের ম্যাচে দেখেছি তিনি ডান দিকে বেশ রান নেন, এবং তার যে ওভারল্যাপ বা তার যে ন্যাচারাল টেন্ডেন্সি ফুল ব্যাকের যে সামনের দিকে এগিয়ে যাওয়া, এই ব্যাপারটা হয়তো কিছুটা মিস করতে পারে পিএসজি। অন্যদিকে বায়ার্নের জন্য হয়তো খুব বেশি ইনজুরি সংখ্যা নেই, তাদের মোটামুটি সার্জ জ্ঞানেব্রি ছাড়া বাকি সবাই অ্যাভেলেবল আছে। আমার ধারণা তারা মোটামুটি আগের লেগের মেইন 11-এ প্রায় সবাইকেই ধরে রাখবে। একটা হয়তো চেঞ্জ আসতে পারে, স্ট্যানিসিচ আগের লেগে খুব একটা ভালো করতে পারেনি, তার জায়গায় হয়তো রাইট ব্যাকে কনরাড লাইমার, তিনি অবশ্য মেকশিফট রাইট ব্যাক বলা যায়, তাকে হয়তো খেলাটা দেখা যেতে পারে। আর এছাড়া ডেভিসও চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন, তাকে হয়তো দেখা যেতে পারে। উপামেকানোটা, এর উপরে পাভলোভিচ এবং কিমিচ, মুসিয়ালা, হ্যারি কেইন, অলিস এবং ডিয়াস, এই হচ্ছে মোটামুটি বায়ার্নের এক্সপেক্টেড লাইন আপ। আর পিএসজি কথা তো মাত্রই বলছিলাম, ডেমবেলে থাকবেন, কাভার্টস্কেলিয়া, ডু, ভিতিনহা, জোয়াও নেভেস এবং ফাবিয়ান রুইজ আবার 11-এ ফিরতে পারেন, মার্কিনোস, বাম সাইডে মেন্ডেস এবং উইলিয়াম পাচো এবং সাফানভ গোলকিপার। সো এই হচ্ছে মোটামুটি দুই দলের যে ট্যাকটিক্যাল লাইন আপ। এখন আমরা ট্যাকটিক্যাল অ্যানালাইসিস যদি যাই, আমরা আগের একটা ইন্টারেস্টিং জিনিস দেখতে পাচ্ছি যে ডেমবেলে আমরা জানি তিনি সেন্টার ফরওয়ার্ড পজিশনে খেলেন, এবং হ্যারি কেইন তিনিও সেন্টার ফরওয়ার্ড পজিশনে খেলেন, তাদের মূলত সামনে কাজ করার কথা। সেক্ষেত্রে মাইকেল অলিস আমরা জানি তিনি আসলে ডান দিকে চলে আসবেন। আমরা ডিয়াসকে দেখেছি তিনি বারবার ডান সাইডে। আমার কাছে আগের লেগে যেটা মনে হয়েছিল, পিএসজি গোল বেশি করলো, বায়ার্নের উইঙ্গাররা তুলনামূলকভাবে বেশি স্পেস পাচ্ছিলেন, বিশেষ করে মাইকেল অলিস ডান দিক থেকে বারবার কাটব্যাক করছিলেন, মেন্ডেস কিন্তু তাকে সামলাতে বেশ বেগ পাচ্ছিলেন। ডিয়াজের ক্ষেত্রে আমি বলবো তিনি বারবার বাম দিকে স্পেস ক্রিয়েট করে মূলত নিজের একটা পজিশন ক্রিয়েট করে নিচ্ছিলেন, এবং একটা গোল আমরা দেখেছি, দুর্দান্ত একটা গোল। সেখানে আসলে হ্যারি কেনের কাজটা আমরা যদি মুসিয়ালাকে দেখি, তিনি আসলে একটু উপরে চলে গেছেন, এবং পাভলোভিচ এবং কিমিক তিনি তারা আসলে মূলত সেন্ট্রাল মিডফিল্ডের কাজটা আসলে আমরা দখল করবেন। এখন যেটা বলছিলাম যে হ্যারি কেইন তিনি আসলে আমরা দেখেছি মাঝে মাঝে নিচে চলে এসেছেন, এবং নিচে এসে মুসিয়ালা বা আমরা জানি অলিস বা ডিয়াজের সঙ্গে লিঙ্ক আপ প্লে করার চেষ্টা করেছেন। যেটা বেসিক্যালি করেছেন, কেইন যখন নিচে চলে এসেছেন তখন তিনি আসলে এই মুসিয়ালা এবং অলিসের সঙ্গে মিলে মিডফিল্ড একটা বক্স ওভারলোড করেছেন। সো তখন যেটা হয়েছে, ডিয়াস এদিক দিয়ে কিছুটা স্পেস পেয়ে গেছেন, যেহেতু মিডফিল্ডে পিএসজি প্লেয়াররা মিডফিল্ডে সরে যাওয়ার কারণে এই সাইডে কিছুটা স্পেস আসলে পেয়ে গেছেন। সেক্ষেত্রে জায়ারে এমেরি ডিয়াসকে সামলাতে পারবেন কিনা সেটা এই ম্যাচের ভাগ্যটা আমার মনে হয় গড়ে দিতে পারে। একই কথা প্রযোজ্য অলিসের ক্ষেত্রেও। অলিস যদি ডিয়াস সামনের দিকে মাঝখানে সরে আসেন, তখন আসলে ডান সাইডে মার্কিনোস তো এদিকে একটু হয়তো চেপে যাবে, তখন এদিকে একটা স্পেস ক্রিয়েট হবে যেটা অলিসকে কাটব্যাক করার সুযোগ দিতে পারে। এবং আগের লেগে আমরা দেখেছি যে অলিস বারবার বাম সাইডে যে লেফট সেন্ট্রিক যে শটগুলো তিনি নিচ্ছিলেন, সেখান থেকে একটা গোল হয়েছে, আরও একটা দুটা গোল হতে পারতো। এবং এই মুহূর্তে অলিস আসলে ওয়ার্ল্ডের সবচেয়ে ইনফর্ম রাইট উইঙ্গারদের একজন। আমার কাছে মনে হয় এই ম্যাচের ডিয়াস এবং অলিসের উপরে পুরোটাই ডিপেন্ড করবে বায়ার্ন পরের লেগে যেতে পারবে কিনা। একই কথা পিএসজির উইঙ্গারদের ক্ষেত্রে প্রযোজ্য। আমরা জানি পিএসজির যে দুইজন উইঙ্গার আছে তারাও ওয়ার্ল্ড ক্লাস দুইজন প্লেয়ার। যখন পিএসজির এই দুইজন সামনের দিকে চলে যাবেন, তখন আসলে পিএসজিও একই কাজ করেছে, ডেমবেলে কিছুটা নিচে নেমে এদিকে আমরা ফাবিয়ান রুইস অথবা জোয়াও নেভেস অথবা ভিটিনার সঙ্গে মিলে মিডফিল্ডে একটা বক্স ওভারলোড ক্রিয়েট করবেন, যাতে ডুও বা কাভার্টস্কেলিয়া বাম সাইডে কিছুটা স্পেস পান। সো যেটা আসলে হবে এক্ষেত্রে, যে ডেমবেলে এবং কেইনের কাজটা আসলে অনেকটা সিমিলার,
তারা সেন্টার ফরওয়ার্ড হলো, তারা আসলে সামনের চেয়ে পিছনে এগিয়ে লিঙ্ক আপ প্লে করে খেলতে পছন্দ করবেন। আমরা গত রাতের ভিক্টর ইউকেরেসের খেলা যদি দেখি, তিনি আসলে একটু ডিফারেন্ট আউট অ্যান্ড আউট স্ট্রাইকার। তার কাজটা আসলে লিঙ্ক আপ প্লের চেয়ে মূলত ডিফেন্ডারদের পেছন থেকে রান নেওয়ার কাজটাই তিনি করেন। কিন্তু ডেম্বেলে এই কাজটা কতটা ভালো করতে পারবেন সেটার উপরে আসলে ডিপেন্ড করবে যে পিএসজি কিভাবে অ্যাটাক সাজাতে পারবে। সো যেটা বলছিলাম যে ডুও এবং কাভারস্কেলিয়া তারা আসলে কাট ব্যাক করে ভেতরের দিকে শট নেওয়ার ট্রাই করবেন, এবং লাইমার বা ডেভিস আমার কাছে মনে হয় না তারা অতটা ভালো ডিফেন্স করতে পারবেন। দুজনই কিছুটা অ্যাটাকিং মাইন্ডেড। আগের লেগে আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখা গেছে যে কাভারস্কেলিয়া যখন অলিস যখন অ্যাটাক করছেন তখন কাভারস্কেলিয়া নিচে নেমে ট্র্যাক ব্যাক করার ট্রাই করছিলেন, আবার কাভারস্কেলিয়া যখন অ্যাটাক করছেন তখন অলিস আবার মাঝামাঝি নিচে নেমে ট্র্যাক ব্যাক করার ট্রাই করছেন। একই কাজটা ডুও বা এদিকে হচ্ছে ডিয়াজও মোটামুটি ট্রাই করছিলেন। এখন এই কাজগুলো আসলে এই দুইজন ট্র্যাক ব্যাকের কাজটা কতটা করতে পারবেন সেটার উপর অনেকটা ডিপেন্ড করছে, কারণ আগের লেগে এইখানে প্রচুর স্পেস পাচ্ছিলেন দুই দলের উইঙ্গাররা, সেখান থেকে আসলে মেইনলি গোলগুলো হয়েছে। সো এই কাজটা করার ওপর ডিপেন্ড করছে হচ্ছে এই ম্যাচটা কতটা ওপেন হচ্ছে। এখন আমরা ফাইনালি যদি বলতে চাই যে এই ম্যাচের প্যাটার্নটা কীরকম হবে, আমার মনে হয় না এই ম্যাচে এতটা ওপেন স্পেস থাকবে। বায়ার্ন কোচ ভিনসেন্ট কোম্পানি বা পিএসজি কোচ লুইস এনরিকে দুইজনই খুবই ট্যাকটিক্যালি ভালো কোচ এবং দুইজনই খুবই প্রোগ্রেসিভ কোচ এবং দুইজনই ভালো একটা খেলা উপহার দিতে চাইবেন দর্শকদেরকে। কিন্তু আমার মনে হয় প্রথমার্ধে একটু কশাস অ্যাপ্রোচ থাকতে পারে, দ্বিতীয়ার্ধে কিছুটা গোল হতে পারে। আমার মনে হয় দ্বিতীয়ার্ধে কিছুটা ওপেন প্লে হবে। সো আগের লেগে আমরা দেখেছি প্রথমার্ধে অনেকগুলো গোল হয়ে গিয়েছিল, কিন্তু দ্বিতীয়ার্ধে এই ম্যাচে যদি গোল হয় সেক্ষেত্রে আমার ধারণা শেষ পর্যন্ত ম্যাচটা ওপেন হয়ে হয়তো ম্যাচটা আমার ধারণা বায়ার্নের এবং পিএসজির 2-2 গোলে ড্র হওয়ার একটা সম্ভাবনা হতে পারে। এটার একটা বড় কারণ লুইস এনরিকের এই বড় টুর্নামেন্টের যে ক্যালিবার, তিনি গত সিজনের দলকে চ্যাম্পিয়ন করেছেন। ভিনসেন্ট কোম্পানির এখনও বড় টুর্নামেন্টের ওই এক্সপার্টাইজটা বা ওই এক্সপিরিয়েন্সটা হয়তো নাই, সেটা হয়তো শিগগির হয়ে যাবে। কিন্তু এনরিকের এই জায়গাতে হয়তো খানিকটা এজ পেতে পারেন বলে আমার কাছে মনে হয়। সো সব কিছু মিলে আমি একটু হলেও পিএসজিকে এগিয়ে রাখতে চাই। দুই দলই আমরা জানি তাদের ঘরোয়া লিগে অনেকখানি এগিয়ে গেছে। বায়ার্ন অলরেডি চ্যাম্পিয়ন বুন্দেসলিগার এই সিজনে, তারা লাস্ট ম্যাচে তাদের মূল দলের প্রায় সবাইকে রেস্ট দিয়েছে। পিএসজিও অনেকটা এগিয়ে আছে, তারাও রেস্ট দিয়েছে তাদের যে কি প্লেয়ার। সো সবাই মোটামুটি ফ্রেশ হয়ে মাঠে নামবে। সো অসাধারণ একটা ম্যাচ দেখতে পাওয়ার কথা আমার মনে হয়। সো আজকের রাতটা যারা দেখবেন তারা আশা করি নিরাশ হবেন না, এবং অবশ্যই যাওয়ার আগে আপনাদের প্রেডিকশনটা জানিয়ে দিন মন্তব্যের করে। দেখা যাক কার প্রেডিকশন কতটা মেলে। ম্যাচ শেষে সেসব আমরা মিলিয়ে নিব এবং আবারও ট্যাকটিক্যাল বিশ্লেষণ নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, অনেক অনেক ধন্যবাদ।